তো অবশেষে আমাদের কয়লা দাদা আর কয়লা বৌদি, হ্যাঁ কয়লা দাদা কয়লা বৌদি কিন্তু ক্ষমা চাইলো এবং ভিডিও প্রাইভেট। ব্যাপারটা আমি দুপুরবেলায় জেনেছিলাম, কিন্তু কালে কালে সময় হয়নি, তাই ভিডিও করে উঠতে পারিনি। এখন সেটা নিয়ে কিছু বলবো। তো কয়লা দাদা কয়লা বৌদি ক্ষমা যে চাইলো, তার মধ্যে কিন্তু উদ্ধততা। এবং আগে যে ভিডিওটা করেছিল ওই যে ড্যাশ কি, ও কী যে বলছিল কি ড্যাশ, নেশান উইথ ড্যাশ বলছিল, তার থেকেও কিন্তু আমার আজকে ভিডিওটা আরও জঘন্য থেকে জঘন্যতর লেগেছে। তোমরা বুঝতেই পারছো কাকে নিয়ে কথা বলছি। হ্যাঁ গো হ্যাঁ, আমাদের মন্দিরার কয়লা দাদা কয়লা বৌদি, হ্যাঁ আপনি এই নামেই পরিচিত, আপনি এবং আপনারা। আপনাদের যে ব্লগ ড্যাশের ব্লগ, ওটাকে কিন্তু কেউ খুব একটা মান্যতা বা খুব একটা কিন্তু কেউ চিনতো না। কবে থেকে পরিচিতি লাভ করেছে, হ্যাঁ এই বড় ব্লগারের সঙ্গে বাড়িতে রিলস করে। আচ্ছা ভিউয়ার্সরা একটা প্রশ্ন করো, এদের নাকি রিলেশন আছে। তো আমাদের ম্যান্ডি দেবী মানে মন্দিরা আর কি 4 বছর ধরে মানে 4 লাখ সাবস্ক্রাইবার হয়েছে এবং বহুদিন ধরে এই ইউটিউবে আছে। তার মুখে আজ অব্দি কোনো দিন শুনেছো যে এরকম একটা দাদা বৌদি আছে, দার্জিলিংয়ে থাকে, এরকম কোনো দাদা বৌদি তোমরা শোনোনি তো? না আমিও শুনিনি। না কি জানতে পেরেছি এদের কোনো চিহ্ন আছে কি না। না, রানু মণ্ডলকে এর বিশাল পছন্দ হয়েছিল, সেই জন্যই তো ঢলাতে গেছিলো না, রানুদির সাথে ঢলাঢলি করতে গেছিলো। হ্যাঁ, রানুদির সঙ্গে ঢলাঢলি করতে গেছিলো। অনেক কিছু এর সম্পর্কে খবর আসে। দার্জিলিংয়ে শুধু বাঙালি আপনারাই ছিলেন না, চেনা জানা সবারই থাকে। আর এই এখন যেখানে গেছেন ফেমাস যে কোচবিহার, এখানে প্রচুর লোক আপনাদেরকে চেনেন। তো আপনার কিন্তু যে মানে একটু দোষ আছে আর কি, ওই যে আলুর দোষ, যে পটেটোর দোষ, সেটা একটু যে আছে এটা বোঝাই যায়। আর যদি বলেন সুন্দরী, আপনি যাকে হার্ট করেছেন, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হার্ট করেছেন, সে কি দেখতে সুন্দর বা না সুন্দর সেটা বলবো না, কিন্তু আপনি যে মানে আপনারা দুজন মিলে যে কারুর একটা রূপ নিয়ে রূপটাকে প্রাধান্য দিয়েছেন, যে জীবনে একটা কিছু করতে গেলে তার রূপটা ভীষণভাবে লাগবে আর তাকে ইয়াং হতে হবে, সেটা সেটা দেখে যদি বলেন, তাহলে এই আপনাদের কথা বলি, এই যে শিং ভেঙে বাছুরের দলে ঢোকেন, আপনাদের কি মানায়? আপনাদের ছেলে, আমাকে একজন ভিউয়ার জানালো যে ক্লাস 7-এ পড়ে, তো ক্লাস 7-এ পড়ে যে ছেলে, তার মা বাবার নিশ্চয়ই 18-19 বছর বয়স না? কিন্তু আপনাদের অ্যাটিটিউডগুলো কেন 18-19 বছর বয়সে বলুন তো? এই যে রিলসগুলো করেন, সত্যি সত্যি অড লাগে। আপনাদের কি ওটা মানায়? রিলস নিশ্চয়ই করা অধিকার আছে, একজন বয়স্ক ভদ্রমহিলা, এখানে তোমরা কেউ জানো না কি না জানি না, নাচ করেন ওয়াহিদা রহমানের মতো দেখতে, এত সুন্দর ডান্স করেন, তার মধ্যে একটা যে কালচার আছে, সে যে মানে ওটাকে মানে কত্থক ডান্স করেন বা বিভিন্ন হিন্দি গানের সঙ্গেই ওনার মানে উনি যে কত্থক মানে জানেন সেইটা ফুটিয়ে তোলেন। কই সেটাকে নিয়ে তো কোনো কথা হয় না। কমেন্ট বক্সে তার দেখি প্রচণ্ড পরিমাণে ভালো ভালো কমেন্টস, এবং আমিও সেখানে দেখি, মানে হিন্দি ভাষী আর কি, এত সুন্দর। তো আপনাদের এই রিলস নিয়ে কিন্তু সত্যি কথা ভীষণ ইরিটেটিং হয়, আমাদের খুব ইরিটেটিং হয়, কারণ আপনাদের কিন্তু মানায় না ওইভাবে। আপনাদের এজের সাথে ওই রোমান্টিক গান আর ওই একটা আবেদন, শারীরিক আবেদন বলতে বাধ্য হলাম যে আপনার ওই মিসেস যেটা কি বিশ্বসুন্দরী আপনার কাছে, কিন্তু আমার কাছে নয়, আমাদের কারুর কাছে নয়। অবশ্য আপনার যা রুচি, আপনাকে আর কি বলবো, আপনার ওই কুইন অফ দ্য কন্ট্রোভার্সি আপনার কাছে বিশাল সুন্দরী মনে হয়েছে। মানে ওরকম আবেদনশীল রূপ, আবেদনশীল চেহারা এবং আবেদনশীল অ্যাটিটিউডগুলো এই যে দাদা একে খুব বেশি পরিমাণে টানে। সেই জন্য তো সে ওই সমস্ত পাড়াগুলো সম্পর্কে খুব ওয়াকিবহাল এবং জানে যে ওই সমস্ত পাড়ার মেয়েরা ফুল ঠুল দিয়ে দাঁড়িয়ে থাকে, কারণ দাদা এগুলো খুব ভালো জানে যে কোন পাড়ায় কোন জিনিসটা হয়, কাদের কাছে গেলে কতটা ভালো লাগবে। সেই জন্য যে কন্ট্রোভার্সি কুইনের এই যে বডি ল্যাঙ্গুয়েজগুলো, এই যে রিলসে আবেদন করে না, টাইট গেঞ্জি পরে বেশ সরু ফিতের জামা কাপড় পরে, এগুলো দাদাকে খুব আকর্ষণ করে। দাদার বউকে দাদা ওই টাইপের হিসেবে দেখতে চায়, কিন্তু দাদা সেটা করতে পারে না, কারণ সত্যি সত্যি দাদার মনের মতো হয়তো সে বা হয়নি। এবং আদৌ তার মিসেসের কতটুকু শিক্ষা দীক্ষা আছে, এটা তার কথাবার্তা, ভিডিওকে সে কখনো ভিডিও বলতে পারে না আজ অব্দি। একটা ভিডিও দেখবে তোমরা, সবসময় ভিডিওকে সে ভিডিও বলে। তো এহেন দাদার চাহিদা প্রচুর, তখন যখন সে করতে পারছে না এবং সে ওয়াইটিতে এসে এই আবেদন ওই আবেদন করেও যখন দেখছে যে না, চ্যানেলে কিছু হচ্ছে না, কারণ বড় ব্লগারকে বাড়িতে এনে রাখলে ভিউজ বাড়ছে, রিলস করলে যাও কিছুটা হচ্ছে, যেই বড় ব্লগার চলে যাচ্ছে আবার ভিউজ তথই বচক, তাই না? এবারে দাদাকে কি করতে হবে, একটা কন্ট্রোভার্সি দিতে হবে। তাহলে আজকের ভিডিওতে তোমরা যে সরি চাওয়াটা দেখেছো, এখানে তোমাদের কি মনে হয়েছে কোথা থেকে মন থেকে সরি চেয়েছে? না, কালকে একজন ম্যাডাম সঙ্গীতা ম্যাডামের লাইভ হয়েছে, সেখানে দাদা বুঝতে পেরেছে এবার আছলা বাস ঢুকতে চলেছে তার চাকরিতে এবং তার পার্সোনাল এই ক্যারিয়ারে, এই যে ইউটিউবে যে কেরিয়ার এবং তাদের পার্সোনাল লাইফ। কারণ মানে এটা একদম উচিত ছিল। এটার জন্য আমি ভীষণভাবে থ্যাঙ্কফুল, মানে আমি আমার তরফ থেকে যারা ম্যাডামকে মানে এর ভিতরে ইনভলভ করেছে, এই ব্যাপারটার ভিতরে
এবং আমি কালকে লাইভে জয়েন করতে পারিনি, আমি বাচ্চাটাকে নিয়ে, আমার বাচ্চা দুটোকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম। তো আমি লাইভে জয়েন করলে আমি ম্যাডামকে বারবারই বলতাম যে ম্যাডাম এদের সত্যি এদের একটা স্টেপ নেওয়া উচিত, কারণ এইভাবে কোনো মানুষকে এরা এইভাবে কিন্তু কন্ট্রোভার্সি করতে পারে না। এবং যার সম্পর্কে বলেছে সে যতটা খারাপ করে বলেছে, আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এইভাবে বলার কারণটা কী এমন করেছে দেখি, কারণ তার ভিডিও আমি দেখেছি, এই সংক্রান্ত ভিডিও যেহেতু আমিও করেছি, যারাই করেছে তাদেরটা মোটামুটি আমি দেখেছি। এই যে কয়লা দাদা কয়লা বৌদি যে থাম্বনেল দিয়েছে, কোমায় ভেন্টিলেশনে চলে গেছে, হ্যাঁ, এই সমস্ত থাম্বনেল তারা তো প্রতিনিয়ত দেয়। তো আমিও দেখেছি যে কারা কারা এই নিয়ে ভিডিও করেছে আমার ভিডিও করার পরে। তো সেখানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা এদের এমন নাকি তাদের পিছনে পড়ে গেছে, আমি তো বুঝলাম না যে এইরকম ভাবে এত নোংরা ভাষায় একজন, আমি অফিসার বলবো না, পড়েছে পাস করেছে, তাও মানে ওই আগেকার দিনে সব কিছু বলার দরকার নেই, কে কীভাবে চাকরি পেয়েছে, কে কীভাবে বলেছে অত কিছু জানিও না, জানার দরকারও নেই, বলারও দরকার নেই। কিন্তু আমি কিছু দেখবো যে রুচিটা দেখবো যে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক বা যে কোনো মানুষ হোক, যে কোনো মহিলা হোক, সর্বোপরি দুজনে মিলে ওই রকম কলতলা টাইপের নামিয়ে নিয়েছে। তাহলে এদেরকে কলতলা বা মেড সার্ভেন্ট ছাড়া, মানে এরা যে বলছিল না কি ওনার মেড সার্ভেন্ট অফিসার, ওই অফিসার হতেই পারে, অনেকে অনেক কিছু করে। এখানে যারা এই অটো চালায়, দেখবে তোমাদের জানো না, অনেকে অটো চালায়, আচ্ছা গ্র্যাজুয়েশন করা ছেলেরা কিন্তু কাজ পাচ্ছে না, কি করবে এখন? তাহলে কি তারা মানুষ নয়? তোমরা দেখেছিলে তো কিছুদিন আগে মানে ডোমের চাকরিতে কিভাবে বিএসসি পাস ছেলেরা লাইন দিয়েছিল কলকাতাতে, এটা সবারই জানা। তো চাকরি যখন না থাকে মানুষের কাছে, চুরি চাচ্চামো এই সমস্ত আপনাদের মতো ওয়াইটিতে এসে মানে নোংরামো করানোর থেকে, হ্যাঁ নোংরামোই বলবো, যেভাবে সেদিনকে ভিডিওটা করেছেন এবং আপনাদের রিলসগুলো যেভাবে আবেদনশীল রিলস করতে থাকেন এই বয়সে এসেও, আপনার ছেলে নিশ্চয়ই এগুলো দেখে, ক্লাস 6-7-এর ছেলেমেয়েরা এখন সমস্ত কিছু বোঝে। তো সেক্ষেত্রে বাবা মাকে অনেকটা সংযত থাকতে হয়। সেখানে আপনারা এই ছেলেমেয়েদের সামনে কি নিজেদেরকে মনে করেছেন শাহরুখ খান আর রানী মুখার্জি, যে এইসব আবেদনশীল জিনিসপত্রগুলো করে আমরা বাবা ঘরে পয়সা আনছি, এটা তো সত্যি দৃষ্টিকটু। তো সেখানে এই যে ডোমের চাকরিটা তো কোনো ছোট চাকরি নয়, কিন্তু একজন বিএসসি পাশ করা ছেলে বা মেয়ে যার কাছেই হোক, তার কাছে তারা এই জিনিসে অ্যাপ্লাই করে, এটা ভাবতেই আমাদের অবাক লাগে। তো তাও তো করেছিল প্রচুর শিক্ষিত লোক, লাইন যা হয়েছিল সে বলার নাম। তোমরা সবাই জানো, পেপারে নিউজে রম করে বেরিয়েছিল লকডাউনের সময় চাকরি হারিয়ে তারা এইভাবে সরকারি চাকরিতে একটু জাস্ট মাথা গুলিয়ে দেওয়া। তো সেটাই বলছি যে আর তো দেখছি এখানে চতুর্দিকে সরকারি চাকরি ঘুষ নিয়ে যা হচ্ছে, এই যে বলবো তো রণপ্রীতির দিদিকে নিয়ে নিশ্চয়ই বলবো, যদি তোমরা দেখো, তোমরা তো ওইসব ভিডিও দেখতে চাও না, কারণ ইউটিউবে তোমরা না দেখতে চাইলে না আমাদের কাছে জানো তো মেসেজ পাঠায় যে আপনার রেগুলার ভিউয়ার্সরা এই ভিডিও দেখতে ইন্টারেস্টেড নয়। জানি না তোমাদের কাছে রেকমেন্ডেশনে যায় নাকি, যাই হোক বেশি কথা বলবো না, আমি দাদা বৌদি যার সম্পর্কে বলছি, হ্যাঁ দাদা বৌদি, কারণ ওয়াইটিতে কিন্তু এদেরকে কেউ চেনে না, ওই বড় ব্লগারে দাদা বৌদি হিসেবেই কিন্তু সবাই, এক কথায় সবার কমেন্ট বক্সে দেখো কে কাদের নিয়ে কথা বলছো, চেনেই না। তখন যখন বলা হয় এই বড় ব্লগারে দাদা বৌদি, তাও কি অনেক দূর সম্পর্কে, কিন্তু হঠাৎ করে চ্যানেল দাঁড় করানোর জন্য, আর এই জবে থেকে এই বড় ব্লগার মানে নোংরামো করে বেরিয়েছে, বড় পুরুষের সাথে বেরিয়ে গিয়ে শোয়া বসা করে ফেলেছে, তারপর তাকে আবার বরণ করে গঙ্গার জলে ধুয়ে ঘরে ঢুকিয়ে একদম সতী সেজে বসে আছে, যেভাবে থেকে নোংরামো করে বেশি ভাইরাল হয়েছে, এই দাদার কাছে কিন্তু ওই বোনটি আরও প্রিয় হয়ে গেছে। নোংরামো যখন করেছিল তখন এই দাদা কিন্তু মুখ খুলেছিল, তখনও ভিউজ কামিয়েছে, আবার একে সাদরে গ্রহণ করে, কারণ দেখছে আমাদের ভিউজ কামানোর একটাই রাস্তা, এই নোংরা যারাই নোংরামো করেছে, এখন তো নোংরার যুগ, তো আমরা সেই অর্থে নিজেরা নোংরামো না করতে পারলেও আমরা কিছু যারা নোংরামো করেছে ওইটিতে এসে তাদের সঙ্গে যদি আমরা ওঠা বসা করি, কারণ আমাদের তো পরিষ্কারদের সঙ্গে মিশতে ভালো লাগে না, যার জন্যই তো যে কন্ট্রোভার্সি কুইনের সাথে দাদার খুব ভালো লেগেছিল, যে খুব প্রিয় দিদি, কারণ সত্যি তো আমি তো বলেছি যে যেমন তার রুচিটাও সেরকম হবে। সে কন্ট্রোভার্সি কুইন এবং এই যে নোংরামো করা, যারা ওয়াইটিতে নোংরামো ছড়িয়েছে বড় ব্লগার, তাদের সঙ্গে এদেরকে না মেলামেশা করলে এদের হবে না। কিন্তু এদের এই নোংরামোগুলো যখনই ধরে ফেলবে, আজকে পুরো ক্লিয়ার, ওই থাম্বনেলটা এরা ভিউজের জন্য দিয়েছিল এবং ভিউজটা কামানো যখন হয়ে গেছে আজকে সরি বলছো, তাহলে ওই টাকাগুলো কি রিটার্ন দেবে? এই যে থাম্বনেল দিয়ে একটা নোংরামো করে যে একটা থাম্বনেল দিয়েছো, যে সম্পর্কে থাম্বনেল দিয়েছো জানো যে তারা খুব ভাইরাল ফেস এবং তাদের বাড়িতে একটা মানে প্রবলেম চলছে, বয়স্ক লোক আছে, অসুস্থ লোক আছে, তাদের থাম্বনেলটা দিয়ে ভিডিওর ভিতরে সেই সম্পর্কে কিচ্ছু নেই, বরঞ্চ নিজের কাছের একজন বাচ্চাকে যে পড়াতে আসে
তার বাবাকে যদি মানে তার বাবার শরীর খারাপ, এটা একটা ভালো সুযোগ ছিল ভিউজ কামানোর, যে এর বাবার শরীর খারাপ, আমি এর জন্য ন্যূনতম যদি কিছু করি, মানে নার্সিংহোমে গিয়ে যদি উপস্থিত হতে পারি, তাহলে আমি সেই পয়েন্টটা তুলে দিয়ে এখানে আমার কিছু ভিউজ তো হবে। নার্সিংহোমে যেতে গিয়ে যে সময়টা আমি নষ্ট করেছি এবং যে টাকা পয়সা 2-4টা ইচ্ছু হলেও, জানি না টাকা পয়সা দিয়ে কতটা সাহায্য করেছে, যেতে আসতে যেটুকু গাড়ির তেল ফেল পড়েছে, তো সেই টাকাটা, সেই কর্তব্যটা, আমি এত কর্তব্য করেছি, সেটা তো আমাকে উসুল করতে হবে। তো কেননা আমি সেটাকেই টাইটেলে সামনে দিয়ে আমি আমার ঘরের টাকাটা ঢুকাবো, এটাই মেন উদ্দেশ্য ছিল। তাহলে ওখানে কি হলো, রদ দেখা কলা বাছা দুটোই হলো। নার্সিংহোমে গিয়ে একটু উপকারও করার নাম করে একটু পাশে দাঁড়ানো হলো, আর এই সংক্রান্ত ব্যাপার নিয়ে আমি একটা থাম্বনেলে দেবো আর ভিউজ কামাবো। আবার দেখতে যাবো এদেরকে, কিন্তু এদেরকে তো কেউ চেনে না, এদের থাম্বনেলটা, এদের মুখটা থাম্বনেলে দিলে খুব একটা আসবে না। তাহলে যাদের বড় ব্লগারদের যেহেতু ভিডিওতে তারা যেহেতু বড় ব্লগার, তাদের থাম্বনেলটা দিই, তাহলে মানুষ উপচে পড়ে আসবে। এবার এই সবগুলো যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধরে দেয়, তখন এদের হয় গাত্রদাহ। এবং নাম করে করে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন এত পছন্দ, জানে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওখানে আছে যারা ভীষণ যারা এদের মানে যারা মুখ খুলে এরা টিকতে পারবে না, কিন্তু যাকে নিয়ে বলেছে জানে যে সে আর কত দূর বলবে, তার মুখ থেকে তো আর গালাগাল কিছু বেরোবে না। তাহলে আমরা তাকে হাতটায়, কিন্তু গাদা খুব কাঁচা কাজ করে ফেললো। কাজটা কি না, সে ভাবতে পারেনি যে এভাবে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঝাঁপিয়ে পড়বে। সর্বোপরি সঙ্গীতা ম্যাডাম, সঙ্গীতা দিদিভাই, যে এই যে একটা মানে দেখিয়েছে, একটা ইনডাইরেক্ট বলতে চেয়েছে যে ভাই তুমি সাবধান হয়ে যাও, তোমার কপালে অশেষ দুঃখ আছে। সত্যি কথা, এটা হওয়ারই। তুমি এত জঘন্য ভাষায় প্রচুর লোককে অপমান করে তুমি এখানে ভিডিও করতে বসেছো। অ্যাকচুয়ালি তোমরা যারাই বলছো যে আজকে অনেকেই বলছে যে আনসাব করেছিলাম আবার সাব করলাম, তোমরা শুধরে গেছো, কিছু শুধরায়নি। এটা এদের রূপ, রাখলে মানুষের অরিজিনাল রূপ বার হয়, এটা তো তোমরা জানো। যখন যে প্রচণ্ড রেগে যায়, অরিজিনাল রূপটা তার ফেটে আসে, যেটা এদের হয়েছিল। আমি এখনও টিল ডে আমি বুঝতে পারলাম না যে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কথাগুলো বলা হয়েছে, পেশান উইথ এপি দিদিকে নিয়ে, সে এত কি বলেছে, কোন জায়গায় ফুট করে লেগেছে, যার জন্য তার উপর এত রেগে গেছে। না, সে কখনোই বলেনি যে এই যে বড় ব্লগার আর ওই যে যাকে বলছে কন্ট্রোভার্সি কুইন দিদি, যাকে ওয়াইটিতে সবাই দালাল দিদি বলে, তার সাথে মিল হওয়াতে আমি কখনো দেখিনি যে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার পেশান দিদি, সে খুব একটা সেই নিয়ে কথা বলেছে, আমি দেখিনি। এবার হতেই পারে, আমি কিন্তু কারোর ফরে কথা বলছি না, কারণ পেশান দিদি অনেক ভুল কিন্তু আমি এর আগে নিয়ে ভিডিও করেছি না, সেই লেভেলে দেখিনি, তাই করিনি। যখন দেখবো আমার যেটা ইচ্ছা হবে আমি সেটা নিয়ে বলবো। কিন্তু তোমরা যেটা ওয়াইটিতে করেছো, তোমরা বোধহয় ভাবতেও পারেনি যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকমভাবে একজোট হয়ে ভিডিও নামাবে এবং তোমাদের ভিউয়ার্সরা তোমাদের মুখে জুতো ঝাঁটা মারবে, যেটা তোমরা ডিজার্ভ করো। জুতো ঝাঁটা মারবে। তোমাদের ইচ্ছা করছিল না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে ধরে কি চুলের মুঠি ধরে কি করবে না করবে, তো তোমাদের ভিউয়ার্সরাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছে মুখ দিয়ে জুতোর বাড়িটা কী করে মারা যায়। আর ওয়াইটিতে আর সেই রকম ভালো জায়গায় তোমরা আসবে না। যারা বলেছিলে আনসাব করে সাব করেছো, তারা বুঝতে পারছো না যে এদের অরিজিনাল নেচার এটাই অরিজিনাল নেচার, সেই জন্যই এরকমভাবে বাস্ট করেছে। এবং এরা যেটা ভিডিওতে দেখায়, এটা একটা মানে ঢেকে ঢুকে বানিয়ে বসে থাকে। আর বিশেষ করে এই যে কি রূপ নিয়ে বলা, ভাই যার চ্যানেল সে কী রূপসী ভাই, কী ধোয়া তুলসী পাতা তার মুখের অঙ্গি ভঙ্গি, তোমরা বলবে এখন বলছি না, আমি আগেও বলেছি। মন্দিরার সাথে সে রিলস করে, মানে চাকরানি আর মেত্রানি লাগে, মানে সরি চাকরানি আর মেত্রানি, রাজরানি আর চাকরানি লাগে। মন্দিরাকে রাজরানি লাগে কারণ ফিল্টার মারে প্রচুর পরিমাণে, আর একে পুরো তখন লাগে পুরো চাকরানি টাইপের লাগে। কোনো ড্রেস পরলে ফিগারে কোনো ছিঁড়ি নেই, সে জিন্স পরুক এ পরুক, আমার অন্তত ভালো লাগে না। যেমন হাইটের ছিঁড়ি, তাহলে বলবে তুমি বিশ্ব সুন্দরী না। রূপ নিয়ে কথা তখনই আসে এরা যখন অন্য কাউকে রূপ নিয়ে হার্ট করে, তাহলে তাদেরকেও দেখিয়ে দিতে হয় যে তুমি যে একজনকে রূপ নিয়ে হার্ট করছো, তুমি কোন সা সুস্মিতা সেন, তুমি কোন সা ঐশ্বর্য রায়, তুমি কোন সা তোমার মানে বড় বড় মানে সেই বড় বড় যারা হয় না মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, তুমি কোন সা কী, তোমার মুখের ওটা অঙ্গিভঙ্গি কি মানে বিকট টাইপের। এই সাইড থেকে যখন লাগে মুখটা, আমার কাছে পুরো সেই ছুঁচো যেরকম মুখটাকে করে যখন গানের সঙ্গে লিপসিং করে, আমার কাছে পুরো ছুঁচো যেরকম এরকম করে ওরকম টাইপের লাগে। হয়তো আমি খুব বাজেভাবে বলে ফেলছি, এভাবে বলাটা ঠিক না, কিন্তু তোমরা যখন কাউকে কন্টিনিউয়াস বলেছো তার রূপ নিয়ে, যাকেই বলো, একজন মহিলাকে বলেছো বলে আজকে আমিও একজন মহিলা হয়ে তোমাকে বলছি, এবং একজন পুরুষ হয়ে যেভাবে একজন মহিলার রূপ নিয়ে স্বামী স্ত্রী মিলে বসতে কখন বলতে, যখন সে বিশ্ব সুন্দরী হতো, তাকে দেখতে ভীষণ সুন্দর হতো, তাকে কি দেখতে মন্দিরার সঙ্গে রিল করে, একদম মানে মন্দিরা বা পাপড়ির সঙ্গে যে রিল করে, কি দেখায় একে মানে জঘন্য লাগে দেখতে। কোনো ড্রেস ড্রেসের ফিটিংস নেই, বডি স্ট্রাকচার যেমন ফালতু তেমন মুখের স্ট্রাকচার ফালতু,
তাও রিলসে তবু ফিল্টার মারে, ফিল্টার ছাড়া যখন ভিডিওগুলো করে দেখেছো, একদম তো বাংলা উচ্চারণ জঘন্য। তুমি কোচবিহারে থাকো, তোমার একটা টান হতেই পারে, কিন্তু তখন সোশ্যাল মিডিয়াতে কাজ করছো তুমি, এই যে আমরা যেরকম আমরা বাঙাল, আমরা বাড়িতে, আমি যদিও এখন অভ্যেস হয়ে গেছে, আমরা বাপের বাড়িতে সবসময়তে ওই খাওয়া যাওয়া ওইভাবেই কথা বলে বলে অভ্যস্ত ছিলাম, কিন্তু যখন আমরা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করব, আমাদের উচিত একটু ভাষা সংযত করে সুন্দর করে কথা বলা, তাই তো? সেখানে ওর ওর কিছু কিছু ল্যাঙ্গুয়েজ এতটাই জঘন্য, সে আর বলার না। শুধু পারিবারিক কিছু হলে মুখটাকে সামান্য একটু জর্জারি হবে, মুখটাকে সেই একটা দুর্ভোগ দুশ্চিন্তা কখনো ইয়ে নেই, মুখটাকে ওরকম করে ভিডিও দেবে, দিয়ে সেটা দিয়ে ভিউজ কামানোর চেষ্টা করবে। এবার আজকে কী করলো, ক্ষমা চাওয়ার নাম করে যার বাবার হয়েছিল তাকে টেনে এনে এতদিন ধরে ভিউজটা কামালো। এতদিন মাথাতে আসেনি যে ওইটা আমি ভুল করে ফেলেছি। যদি এইভাবেই বলতো যে আমরা একটা ওইভাবে ভুল করেছি, সরি তো চাইনি, শুধু বলেছে যে থাম্বনেলটা দেওয়াটা ভুল হয়েছে, কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যে আমরা হার্ট করেছি, আমাদের ওই নেচারটা সেটা নিয়ে কিন্তু খুব একটা বলেনি, তাহলে মন থেকে এ সরি হয়নি। সুতরাং একে ক্ষমা করার প্রশ্নই আসে না। আমি সঙ্গীতা ম্যাডামকেও বলবো, আমার ভিডিও উনি দেখেন, আমি জানি মাঝে মাঝে হয়তো দেখেন, সবসময় দেখা তো সম্ভব না, যদি দেখে তাহলে অবশ্য করে বলবো একে ছাড়া উচিত না। আপনার যা যা স্টেপ নেওয়া সত্যি এদের এগেনস্টে নেওয়া উচিত, কারণ এইভাবে বসে সোশ্যাল মিডিয়াতে বসে কে কন্ট্রোভার্সি করলো, কতটা খারাপ করলো না করে, নিজেরা ব্লগার হয়ে যেভাবে এখানে কথাগুলো বললো, সেটাকে কিন্তু কিছুতেই সাপোর্ট করা যায় না, অন্তত আমি সাপোর্ট করে উঠতে পারি না। যার বাবা মানে আইসিইউতে কোমাতে ভর্তি ছিল, তাকে নিয়ে এসে আজকে ক্ল্যারিফিকেশন দিল পাশ থেকে, আবার সে নাকি তার বাচ্চার টিচার, সেই বাচ্চার টিচার হয়ে চিন্তা করো কতটা তাকে পড়িয়ে পাঠিয়ে এনেছে না, কীভাবে ট্রিট করে। সে অন ক্যামেরাতে তাকে দেবতা বলছে, তার পা ধরে পর্যন্ত মানে ধরতে গেছে যে এ আমার বাবার জন্য অনেক কিছু করতে পেরেছে। তাহলে বুঝতে পারছো কতটা তার ব্রেন ওয়াশ করেছে। হ্যাঁ, তা সে তো একজন শিক্ষক, গৃহশিক্ষক, ছেলেকে পড়াতে আসে, তার একটা পার্সোনালিটি আলাদা থাকবে। তাকে সে ক্যামেরার সামনে এসে এর পা ধরে ধরে বলছে আমাকে মানে আমার ভগবানের মতো। পাশ থেকে আবার আমাদের রানী মুখার্জি বলছে যে মানে ওই গরিবের রানী মুখার্জি, সে আবার বলছে না না ভগবান বলো না, কারণ এরা যদি চাইতো ওই জায়গাটা কাট করে দিতে পারতো। ভীষণ দৃষ্টিকটু লাগছিল যে একজন এভাবে তেল মারছে, তাকে সাজিয়ে গুজিয়ে ইচ্ছা করে বসিয়ে এনেছে। মানে যদি সাজিয়ে গুজিয়ে না আসতো না ওই জায়গাগুলো, এরা হয়তো কাট করে নিত বা ওকে বলতো যে এই ধরনের কথা না বলতে। এই যে উনি যেভাবে ওদের কাছে থ্যাঙ্কফুল যে দেবতা আমার বাবার জন্য যা করেছে, মানুষ মানুষের জন্য করে, তার বিনিময়ে অনেক কিছু পেয়েও নেবে। যা ভিউজটা কামিয়েছে সেটা কি আপনাকে দেবে? যে ভিউজটা কামিয়েছে, যে টাকাটা আর্ন করেছে, আপনার বাবা মৃত্যুসজ্জায় ছিল সেটা দেখিয়ে এখন তাই জন্য সরি চাইতে এসে যে ভিতর থেকে সরি বলা হচ্ছে, ভিতর থেকে কি মনে হচ্ছে ওরা সরি বলেছে। চরম উদ্ধত ওদের মানে জীবনযাপন। সারা পরিবারে একজন বোধহয় WBCS অফিসার হয়েছে, সেই জন্য বোধহয় সবাই ওটাকে নিংড়ে দুড়িয়ে খাচ্ছে, আমার তো তাই মনে হয়। বউ ওই পোস্টটাকে নিয়ে নিংড়ে দুইয়ে খাচ্ছে, আর সারা পরিবার বোধহয় একেই নিংড়ে দুইয়ে খাচ্ছে। সমস্ত স্টাফগুলোর সঙ্গে ওই যে সেদিনকে একটা মিটিং ছিল, দেখলাম ওই ভিডিওটা, কি ছ্যাবলামো টাইপের, জানি না বাবা এই কোন অফিসে কাজ করে, কত দূর ছ্যাবলামো এদের স্টাফরাও করতে পারে এর সাথে। মানে স্টাফরা করতে চায় না, ক্যামেরা আনলে সরে সরে যায়, এই জোর করে করে ওই ছ্যাবলামোগুলো মারতে থাকে। মানে এই এরকম ছ্যাবলামো মারলে না অ্যাকচুয়ালি কোথাও সেই ঠিকভাবে পাত্তা পায় না। হতে পারে সে হয়তো তার পোস্টটা একটা হোল্ড করছে বলে তাকে যেটুকু সম্মান দেওয়ার সেটুকু হয়তো দিচ্ছে, হয়তো বাইরে বেরিয়ে বিড়বিড়িয়ে এর নামে গালিগালাজ করছে। যে কোনো অফিসার র্যাঙ্কে যারা কাজ করছে, হয়তো তার স্টাফরা মানে তার 4th ক্লাস স্টাফ বা তার মানে অ্যাসিস্ট্যান্টরা হয়তো তৎক্ষণাৎ অফিসে তার কথা মানতে বাধ্য, কিন্তু তার ব্যবহারে হয়তো তারা বাইরে গিয়ে তাকে হয়তো মনে মনে গালিগালাজ মারছে। আর এ ভাবছে যে আমার সামনে দেখাচ্ছে কি না কি। এখন আমি অনেকের ভিডিও দেখে বুঝলাম, এই যে যার না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা এত গাত্রদাহ, তার সে একটা পয়েন্ট নাকি আর মানে নোট ডাউন করেছিল যে সে তার ওই মানে পার্সোনাল কোনো কাজের জন্য তার যে মানে অফিসে চাকরি করা একজন স্টাফকে নিয়ে এসে তার ঘরের কাজ বাজার ঘাট এসব করাতো। এবং এই জায়গাটায় পয়েন্ট আউট করাতে এর ভিডিও সবাই দেখে অর্পিতাদির ভিডিও হয়তো সবাই দেখে ফেলেছে বা জেনে গেছে কোনোভাবে। এবার এরা ভেবেছে এই রে আমাদের তো আর তাহলে আর ওই রাস্তা থাকলো না, কারণ এটা তো স্যারাসাল অন্যায়। অনেক গভর্নমেন্ট অফিসাররা গভর্নমেন্টের গাড়ি পেয়ে সেই গাড়িতে বাচ্চাকে স্কুলে দিতে যেত। বেশ কিছুদিন আগে এটা নিয়ে খুব হইচই পড়েছিল যে তুমি পার্সোনাল কাজে এই গাড়ি ব্যবহার করতে পারো না, যখন তুমি অফিসে যাবে তখনই তুমি এই গাড়িটা ব্যবহার করতে পারো অফিসিয়াল কাজে। কিন্তু এরা কী করছিল, বিশেষত মানে আমাদের প্রশাসনের কিছু লোকেরা তারা কী করছিল, বাচ্চাকে স্কুলে দিয়ে আসা, বউয়ের হসপিটাল, বউয়ের মার্কেট, সব জায়গাতে ওই কোনো একটা পার্টিকুলার এই লেখা, বুঝতেই পারছো কী বলতে চাইছি আমি, সেই লেখা গাড়ি করে করে তার এইসব অফিসারের বউয়েরা কী করতো মানে ওই ফেসিলিটি দিত, গাড়ির ফেসিলিটি। সেটা নিয়ে কিন্তু খুব তোলপাড় হয়েছিল এক সময়। তো সব আইন তো হুজ্জুক করে ওঠে, কে মানে আবার যে কেসেই। তো ইনিও ওরকম কোনো ওনার অফিসের কাউকে দিয়ে এরকম বাড়ির কাজ করাটা অনেকটা বেআইনি করে ফেলছে। অনেক
ক্ষেত্রে বেআইনি করে ফেলছে। মাথায় কাঁঠাল ভেঙে মাথায় হাত বুলিয়ে যেরকম বনু 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 করে বনু, মানে যতই নোংরাম্য করুক, বনু তুমি খুব ভালো, বনুর মতো বনু হয় না, কথার মধ্যে 100 বার এই বনু ওই বনু, ও ভাই, এ সোনা দিদি, ও সোনা বোন, সোনা জেঠি, সোনা কাকি, সোনা মা, সোনা ছেলে, মানে মানে কী বলবার, এই যখনই মুখে দেখবে অত মিষ্টি, তখনই জানবে ভিতরটা হচ্ছে কয়লার মতো ময়লা। এটা মানো চাই না মানো, এত যাদের মুখে মিষ্টি তাদের ভিতরটা যে কতটা নোংরা, কতটা যে বাজে হয় মনেই হয়। ওই বনু 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 করে বনু যাওয়াতে ভিউজগুলো কামানো হয়। এই জামা দিচ্ছে বনুকে, বনু থেকে দিচ্ছে ওই জামা, তাতে তো ভিউজটা তো হচ্ছে, বনুর তো কিছু যায় আসে না। হ্যাঁ, একটু দার্জিলিংয়ে গেলে যাওয়ার লোভ বনু থাকতেই পারে। আর যেহেতু ঘরকুনো, এরা এরা জগৎ দেখেনি, সব জায়গাতে কারোর লেজের ধরে যেতে হয়, কারণ সারা জীবন ঘরে বসেছে, মাথা মোটা, মানে ঘরের থেকে বেরোতে জানে না, হয় এরকম অনেক লোকই হয় যে দার্জিলিংয়ে গিয়ে হোটেল ফোটেলে ঘুরবে, কি কটা রিলস করতে যায়, কাকাও ঢুকবে, আবার কারোর বাড়িতে থাকা হবে, তাদেরও একটু ভিউজ হবে, আর গ্রুপ রিলস সবারই ভালো লাগে দেখতে, তাই জন্য এদেরও একটু রিলস হবে, এদেরও কিছু স্বার্থ থাকে। কিন্তু এটা এদের, মানে যতটা না এদের স্বার্থ, এই যে বুনু দাদার, এই বুনু বুনু সোনা বুনুর, আমার ওই যে কয়লা দাদা, ময়লা দাদা, ড্যাশের অফিসার বলতে আবার আজকে ভাত ধরলাম, ড্যাশের অফিসার, তো এর বেশ ভালো লাভ হয়, ওই জন্য দুদিন পর পর বনুকে নিয়ে যায়। এখন কোচবিহারে এসছে, সেখানেও গিয়েও বনুকে এই গিফট দিচ্ছে, যদিও আমি সেই খুব একটা দেখিনি, আমি শুধু শাঁখা বাঁধানো দিয়েছিল, যেহেতু বনুর ব্লগে দেখছিলাম, সেই ভিডিওটা আমি দেখেছি যে বনুকে, হ্যাঁ, শাঁখা বাঁধানো, রূপোর বোধ হয় শাঁখা বাঁধানো দিয়েছিল। হ্যাঁ, তো এই হচ্ছে কি ঘটনা, ভিউজ কামানো হয়ে গেল। যার বাবার শরীর খারাপ তাকে এনে বসিয়ে আজকে আরও দমে ভিউজ কামালো। বুঝতে পারছো কি নোংরা, কতটা টাকা দরকার, আর বারবার একই কথা, তোমরা সাথে থেকো, পাশে থেকো, তোমরা সাথে থেকো, তোমরা পাশে থেকো। হায় রে, মাইনে করি কিছু বোধহয় দেয় না, নাকি কোনো অপকর্মে টাকাগুলো লাগাতে হয়, বুঝি না। তবে আর যাই হোক, তোমরা যে কচি খুকি না, কচি দাদা বৌদি না, আর তোমরা যে তোমার ওই পাশে যাকে নিয়ে বসে আছো, যে মহিলাদের অপমান করছো বসে বসে, তাকে আগে বিশ্বসুন্দরী করো। আর এদিক ওদিক যাকে যাকে সুন্দরী মনে হচ্ছে, তাহলে আমিও কিন্তু একটা বড় প্রশ্ন রাখবো, যে আঙুর ফল টক এদিক ওদিক পাচ্ছ না বলেই কি এই ধরনের কথা ওয়াইটিতে এসে বলা? সেই জন্যই কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিকে এত বেশি সুন্দরী মনে হচ্ছে? তো যে যেমন জগতে তো তেমন দেখবে না। আজকে ভিডিওটা এই অবধি, জানি না তোমাদের কতটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্য করেই একটা কমেন্ট করে দিও। টাটা।